সেখানে আমি প্রোগ্রামিং এর বিভিন্ন ধরনের কোর্স নিয়ে থাকি। পাশাপাশি যদি আমি বলে থাকি, আমি পাইথনের সাথে বেশ কয়েক বছর ধরেও যুক্ত আছি অ্যাজ এ ট্রেনার। আমি পাইথনের সাথে বেশ কয়েক বছর ধরেই যুক্ত আছি। এবং আজকে অ্যাকচুয়ালি আমি নিজেকে আহ, ভাগ্যবান মনে করছি যে আমি আপনাদের মাঝে এরকম একটা ওয়েবিনার সাথে যুক্ত হতে পেরেছি, এবং আপনাদের সাথে কিছু পাইথনের বিষয়ে যতটুকু আমার নলেজ আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের ওয়েবিনারে। যদিও পাইথন কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা সহজেই 1 ঘন্টা 2 ঘন্টায় শেখা যায় না। আপনারা আমার থেকেও ভালো করে জানেন যে এত সহজেও শেখা যাবে না, এটা শিখতে সময় লাগবে। তবে যতটুকু সম্ভব আজকের ওয়েবিনারে আমরা ততটুকু দেখার চেষ্টা করব, খুবই বেসিক জিনিস দেখার চেষ্টা করব। এবং আমরা আপনাদের জন্য আজকের এই ওয়েবিনারে কিছু টাস্ক করে রেখেছি, যেটা হলো যে আপনারা ওয়েবিনারে কতটুকু শিখেছেন সেটার উপর ভিত্তি করে টাস্কটা সাবমিট করবেন। টাস্কটা আপনারা কমপ্লিট করবেন, দেন সাবমিট করবেন। আর তার ভিত্তিতে তো আপনাদের জন্য সার্টিফিকেশনের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, একটু যদি সবাই একটু আমাকে বলতেন যে আপনারা আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। কেউ একজন যদি একটু বলতেন যে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো। ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার। জি, ধন্যবাদ। জি, আমি কেন জানি ভিডিও দেখতে পাচ্ছি না। ইয়েস, নাও ইটস ওকে। মেবি নেটওয়ার্ক থ্যাংক নেটওয়ার্ক ইউ। ইস্যুর কারণে অনেক সময়ের জন্য একটু ডিলে হয়ে থাকে, নেটওয়ার্ক ইস্যুর জন্য। ওকে। ভিডিও দেখা যাচ্ছে না। জি, আমি অ্যাকচুয়ালি আপনাদের মাঝে পাইথন নিয়ে, পাইথনের বিস্তারিত বিষয়, যে পাইথন কিভাবে কাজ করে বা পাইথন কি জিনিস, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস, এটা দিয়ে কি কি করা যেতে পারে, ক্যারিয়ার পাথ কি কি আছে, এইগুলো বিষয়ে আমি মেনলি আপনাদের সাথে একটু ডিসকাস করব। তাছাড়া আমি আপনাদেরকে কিছু কোড করেও দেখাবো, পাইথনে কিছু কোড লিখে দেখাবো, যেটা আপনাদের টাস্ক কমপ্লিট করার জন্য একটু হলেও হেল্প করবে। ওকে। সো আমি স্টার্ট করার আগে আমি আপনাদের সাথে আমার একটা ছোট্ট একটা স্লাইড রয়েছে, আমি একটু স্লাইডের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আমার জি, স্ক্রিন। দেখা যাচ্ছে। জি, ধন্যবাদ ধন্যবাদ। ওকে। সো অনেকক্ষণ ওয়েট করেছেন, অনেক কিছু কথাবার্তা বললাম আর কি। তো তার আরেকটু ওয়েট করেন, আমরা কিছুটা পাইথন সম্পর্কে একটু জানি, আম, যে কি জিনিস, কিভাবে কি কি টুলস লাগে, ক্যারিয়ার পাথ কি জিনিস, একটু গল্প স্বল্প করিয়ে আড্ডা দিই। দেন আমি আপনাদেরকে কিছু কোড করেও দেখাবো, পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড দিয়ে। ওকে। সো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো পাইথন থেকে ইন্সপায়ার্ড হয়েছে প্রবাবলি মনে হবে এরকম। বাট এটা অ্যাকচুয়ালি উৎপত্তি, যদি আমি বলি, ভ্যান গনরুসমের মাধ্যমে হয়েছে। তিনি এটার প্রতিষ্ঠাতা বলতে পারেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। একজন একদম ইনিশিয়াল পজিশনে রয়েছেন, উনি উনি শুরু করেছিলেন। তার ভিত্তিতে সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক ডেভেলপ করেছে, অনেক ডেভেলপ হয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আর এখন তো আমরা দেখতেই পাচ্ছি বেশ কিছু জায়গায় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন ইউজ হচ্ছে। তো আমি আপনাদের জন্য একটা শুরুতেই বলে রাখি যে কেন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, বেনিফিটটা কি জিনিস। কারণ কোনো কিছু শিখতে গেলে, আমরা যদি কোনো কিছু শিখতে যাই, প্রথমে কি দরকার যে ওকে, আমার অ্যাডভান্টেজ কি জিনিস বা আমি বেনিফিটেড কিভাবে হব, তাই না? আমার আমার যদি বেনিফিট না থাকে তাহলে আমি কেন সেই জিনিসটা শিখবো। তো এই জিনিসটার জন্য ছোট্ট একটা আমি আপনাদেরকে টার্ম রেখেছি, সেটা হলো যে আহ, প্রথমে বলা হয়ে থাকে পাইথন ইজ এ ইজি টু লার্ন ল্যাঙ্গুয়েজ। ওকে। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আরো অনেকগুলো রয়েছে, জাভা রয়েছে, সি রয়েছে, সি প্লাস প্লাস রয়েছে, গো রয়েছে, আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি রয়েছে। তো কেন পাইথন, তাই না? পাইথন অ্যাকচুয়ালি ইজি টু লার্ন, সহজ ভাষায় বললে ইজি টু লার্ন মানে শেখা খুবই সহজ। কারণ এটার সিনট্যাক্স বা ধরেন যে এটার ভিতরে ফাংশন লেখা বা কন্ডিশন লেখা, লুপ লেখা খুবই ইজি। যার কারণে পাইথন অ্যাকচুয়ালি এত বেশি পপুলার হয়ে থাকে, এত বেশি পপুলারিটি পেয়েছে। ইভেন দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে বা যে কোনো জায়গায় যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কথা বলা হয়ে থাকে, অনেকেই প্রিফার করে থাকে যে ওকে, পাইথন দিয়ে তুমি শুরু করতে পারো,
দেন তারপরে দেখা যাবে যে ওকে, তুমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করতে চাও তাহলে পরে শিফট করতে পারো, বাট আগেটা শুরু করা উচিত পাইথন দিয়ে। কারণ পাইথনের সিনট্যাক্সটা বেশ ইজি এবং বেশ বিগিনার ফ্রেন্ডলি হওয়ার কারণে এটাকেই সবাই আর কি প্রিফার করে থাকে। আচ্ছা, সেকেন্ডে যেটা আমি এই স্লাইডে রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে ভার্সেটাইল অ্যাপ্লিকেশন। এটার মানে কি হচ্ছে? ভার্সেটাইল অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি একটা কাজ না, আমি চাইলে অনেক কাজ করতে পারি। মানে অনেক ধরনের কাজ করতে পারি, যেমন রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট। আমি জ্যাঙ্গো দিয়ে ব্যাকএন্ডের এপিআই ডেভেলপ করতে পারি। আমি যদি চাই আমি ডেটা সায়েন্সে যেতে পারি। আমি যদি চাই আমি মেশিন লার্নিং এর ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে ক্যারিয়ার বিল্ড করতে পারি। আমি যদি চাই আমি গেম ডেভেলপমেন্টের ক্যারিয়ারেও যেতে পারি। ওকে, আমি এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলবো, একটু পরে বলবো, বাট ছোট্ট একটা গ্লিম্পস আমি আপনাদেরকে বলে রাখলাম যে পাইথনের অ্যাকচুয়ালি অনেক অ্যাপ্লিকেশনস রয়েছে পাইথন দিয়ে। থার্ডলি, এবং এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ যদি বলি যে থার্ড থার্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রং কমিউনিটি সাপোর্ট। ওকে, স্ট্রং কমিউনিটি সাপোর্ট বলতে কি হচ্ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন ডেভেলপ করা হচ্ছে তখন এটার যদি একটা কমিউনিটি থেকে থাকে, মানে বড়সড় একটা কমিউনিটি কিরকম, যেখানে অনেক ডেভেলপার রয়েছে যারা কন্টিনিউয়াসলি কিছু না কিছু কন্ট্রিবিউট করছে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো ডেভেলপ করার জন্য, বা দেখা যাচ্ছে যে যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে এখনই ইউজ করছে, প্রতিনিয়ত ইউজ করছে, তো এদের নিয়ে একটা কমিউনিটি থাকে। মানে যত বেশি মানুষ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করবে তত কমিউনিটিটা হিউজ হয়ে যায়। এখন একটা কমিউনিটির বিষয়ে কি আমরা শুনেছি যে, ধরেন স্ট্যাক ওভারফ্লো বা গিট হাব, এইগুলোর সাথে কি কেউ পরিচিত আছেন? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? গিট হাব বা স্ট্যাক ওভারফ্লো কেউ কি শুনেছি? ইউজ না করি, কেউ কি শুনেছি এটার কথা? ওকে। আহ ওকে, যদি আমরা নাও জেনে থাকি আমরা পরবর্তীতে জানতে পারবো। তো স্ট্যাক ওভারফ্লো বা গিট হাব, এইগুলো এক একটা কমিউনিটি বলা যেতে পারে। এক একটা কমিউনিটি আমরা বলতে পারি, যেমন আমরা বলি না যে ফেসবুকে গ্রুপ রয়েছে, আম, এইখানে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তো গ্রুপে কি থাকে? অনেকজন মানুষ থাকে, কি তারা কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকে। একটা গ্রুপে একটা পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। তেমনি গিট হাব, স্ট্যাক ওভারফ্লো, এই ধরনের কমিউনিটিতে বিভিন্ন বিষয় নিয়ে, তো এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে পাইথনের হিউজ একটা কমিউনিটি রয়েছে। মানে ওয়ার্ল্ড ওয়াইড যত ধরনের পাইথন ডেভেলপাররা রয়েছেন তারা প্রতিনিয়ত এইখানে কোনো না কোনো ধরনের প্রজেক্ট তারা নিয়ে কাজ করছে বা ডিসকাস করছে। তো এই ধরনের সাপোর্ট থাকার কারণে আমরা যারা বিগিনার, আমরা যারা একদম শুরু করছি পাইথন প্রোগ্রামিং শেখা, হতে পারে আমি একটা নিজের মতো করে প্রজেক্ট বানাচ্ছি, কোথাও এক জায়গায় আটকে গেলাম, এটা তো আমি এখন সলভ পাচ্ছি না, অনলাইনে অনেক ঘাটাঘাটি করতেছি কিন্তু সলভ পাচ্ছি না। কিন্তু যদি ওইরকম একটা কমিউনিটি, যেহেতু বিশাল বড় একটা সাব কমিউনিটি রয়েছে, কমিউনিটি সাপোর্ট রয়েছে, আমি যদি সেখানে যে একটা আমি পোস্ট করে দিই যে এইখানে এই প্রবলেমটা আমি ফেস করছি, খুব তাড়াতাড়ি আমি হয়তো একটা রেজাল্ট বা একটা রেসপন্স আমি পেয়ে যাব, একটা সলিউশন হয়তো আমি কোনো না কোনো এক্সপার্টের কাছ থেকে পেয়ে যাব। তো এই জন্য হলো যে কমিউনিটি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, যেই কমিউনিটি সাপোর্টটা পাইথনে খুব স্ট্রংলি আমরা পেতে পারি। ফোর্থলি, এবং ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হাই ডিমান্ড। পাইথনের এখন প্রচন্ড পরিমাণে ডিমান্ড চলছে। আমরা যদি একটু দেখে থাকি, গত বছর 2024-এ গিটহাবে বলা রয়েছে যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করে। ইভেন এটা ইভেন এটা জাভাকে ওভারকাম করে গেছে, যদিও ফ্ল্যাকচুয়েট করে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটাকে ওভারকাম করে, কোনোটা ওয়ানে থাকে কোনোটা টুতে আসে। বাট 2024-এর এন্ডে পাইথন ছিল সবচেয়ে ইউজফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ইউজড করা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এটা দেখেও আমরা বুঝতে পারি যে তাহলে প্রতিনিয়ত অনেক মানুষ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করছে। ওকে, আচ্ছা, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি কেন এত বেশি, এটাও আমরা দেখতে পারি একটুখানি। যেটা হলো যে বলেছিলাম যে সিনট্যাক্স ইজি, তো সেই কথাটার ভিত্তিতে আসছে রিডেবিলিটি অ্যান্ড সিম্পলিসিটি।
পাইথনের রিডেবিলিটি এবং সিম্পলিসিটি খুবই বেশি। মানে পাইথনকে খুব ইজি ইংলিশ ল্যাঙ্গুয়েজে রাখার কারণে, এটার সিনট্যাক্সটা এরকম রাখার কারণে হচ্ছে যে আমাদের বুঝতে বা পড়তেও সুবিধা হয়, যার জন্য বলা হচ্ছে এটা রিডেবিলিটি এন্ড সিম্পলিসিটি রয়েছে। এবং তার সাথে রয়েছে এক্সটেন্সিভ লাইব্রেরিজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস। ওকে, তো আমরা তো আহ, ধরেন লাইব্রেরিজ এর যদি কথা বলি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করা যায়। এখন প্রজেক্ট করতে গেলে অনেক ধরনের জিনিসের দরকার হয়। হতে পারে সেই জিনিসটা আমি আমি হয়তো ইউজ করেছি, যেমন ধরেন আমি একটা আম, আস্কি আস্কি কোড দিয়ে বা আস্কি ভ্যালু দিয়ে আমি একটা আর্ট বানিয়েছি। তো আমি এটা কি করলাম, আমি একটা লাইব্রেরি আকারে এটাকে পাবলিশ করে রাখলাম, যেন অন্য কেউ যদি চায় তাহলে এই লাইব্রেরিটাকে সে ইউজ করে খুব ইজিলি একটা আস্কি আর্ট সে পেতে পারে। তো এই ধরনের হিউজ লাইব্রেরি রয়েছে, এক্সটেন্সিভ লাইব্রেরি, পাইথনে প্রচন্ড পরিমাণে লাইব্রেরি রয়েছে। আপনারা যদি সিম্পল গুগলে যদি একটু সার্চ করেন, PYPI, ওকে, পাইথনের প্যাকেজ ইন্ডেক্স যেটা রয়েছে, সেখানে দেখবেন প্রচন্ড পরিমাণে, মানে প্রচন্ড বেশি প্যাকেজেস রয়েছে, লাইব্রেরিজ রয়েছে, যেগুলোর অনেক ইউজ কেসেস রয়েছে। হয়তো সবগুলো আপনাদের দরকার হবে না, সবগুলো কখনোই দরকার হয় না, বাট এক একটা প্রজেক্টে কাজ করতে গেলে ওই ধরনের কোনো না কোনো একটা লাইব্রেরি আমাদের প্রয়োজন হতেও পারে। তো যেহেতু এরকম একটা লাইব্রেরি রয়েছে, তাহলে আমাদেরকে আর নিজে থেকে অত কোড লিখতে হচ্ছে না। সেই কোডটা কিন্তু আর নিজে থেকে লিখতে হচ্ছে না, কারণ ওই রকম একটা লাইব্রেরিতে কোডগুলো রয়েছে। আমি জাস্ট লাইব্রেরিটাকে ইম্পোর্ট করব এবং আমি আমার কোডে ইউজ করব। কোডটা অলরেডি কেউ না কেউ বানিয়ে রেখেছে। তো এই ধরনের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক খুব বেশি থাকার কারণেও পাইথনের পপুলারিটি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি। থার্ডলি, গ্রোয়িং ইকোসিস্টেম। আমরা দেখতেই পাচ্ছি যেহেতু পপুলারিটি যত বাড়বে, ইকোসিস্টেমের গ্রোথও তত বাড়তে থাকবে। এবং কমিউনিটি ড্রিভেন, তো কমিউনিটি বিষয় নিয়ে অলরেডি আমি বলে ফেলেছি। তো বুঝতেই পারছেন যে স্ট্রং কমিউনিটি সাপোর্টও এই ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটির একটা রিজন। এখন এখন একটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো, যে প্রথমে বলেছিলাম না যে কেন পাইথন প্রোগ্রামিং শিখবো, বেনিফিটটা কি হবে আমার জন্য। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ক্যারিয়ার চয়েস। আমরা আজকে যে মাস্টারিং পাইথনে ওয়েবিনারে আজকে যুক্ত হয়েছি, আমাদের কারো না কারো কোনো না কোনো একটা ক্যারিয়ার চয়েস রয়েছে নিজেদের জন্য। কোনো না কোনো একটা ক্যারিয়ার চয়েস আমরা সিলেক্ট করে রেখেছি। তো পাইথন দিয়ে আমরা এই ক্যারিয়ার চয়েস গুলো কি কি আছে সেগুলো একটু দেখে নিই। পাইথন যদি আমরা প্রোগ্রামিংসটা শিখি, যদি পাইথন প্রোগ্রামিংসটা আমরা শিখতে পারি, তাহলে আমাদের কাছে কিন্তু কিছু ক্যারিয়ার পাথ ওপেন হয়ে যাচ্ছে। কিরকম? ওয়েব ডেভেলপমেন্টের একটা সেক্টর ওপেন হয়ে যাচ্ছে, ডেটা সায়েন্সের একটা সেক্টর ওপেন হয়ে যাচ্ছে, মেশিন লার্নিং এর একটা সেক্টর ওপেন হয়ে যাচ্ছে, ডেভঅপস এর একটা সেক্টর ওপেন হয়ে যাচ্ছে, গেম ডেভেলপমেন্টের একটা সেক্টরও আমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো কি হলো, অনেকগুলো ক্যারিয়ার পাথ ওপেন হয়ে গেল না? যে আমি কিন্তু শিখছি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, কিন্তু ক্যারিয়ার অপশন বা ক্যারিয়ার পাথ গুলো অনেকগুলো আমার কাছে ওপেন হয়ে যাচ্ছে। ওয়েব ডেভেলপমেন্ট অনেক পপুলার আমাদের। যদি কোনো না কোনো একটা ওয়েবসাইট বানাতে হয়, কোনো না কোনো একটা ওয়েবসাইট আমাদের এখন কিন্তু প্রচন্ড পরিমাণে আমরা দেখছি যে যেহেতু সবকিছুই খুব স্মার্টলি আগাচ্ছে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, এভরিথিং। তো দেখতে পাচ্ছি সবারই কোনো না কোনো একটা ওয়েবসাইটের প্রয়োজন হয় কোনো না কোনো কিছু ম্যানেজ করার জন্য। তো ওয়েব ডেভেলপমেন্টের সেক্টর ওপেন হয়ে যাচ্ছে পাইথন দিয়ে, আমি ওইখানেও চলে যেতে পারছি, ওই ক্যারিয়ারটা চয়েস করতে পারছি। ডেটা সায়েন্স, আমরা দেখছি যে ডেটা সায়েন্টিস্ট অনেক রোল কিন্তু এখন খুব বেশি ডিমান্ডিং। ডেটা সায়েন্টিস্ট অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট ক্যারিয়ার পাথ অনেক ডিমান্ডিং। কিরকম? প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ডেটা নিয়ে অনেক কাজ হয়, হিউজ ডেটা। আমরা যেমন ধরেন আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো কিছু পোস্ট করছি, এবং আম, এই যে পোস্ট করছি এটার মাধ্যমে কি হচ্ছে, আমরা ডেটা কিন্তু ইন্টারনেটে জাস্ট দিয়ে দিচ্ছি, আমাদের ডেটা যাচ্ছে। তো এইরকম যদি চিন্তা করেন যে আহ, এত বিলিয়ন পিপল যারা কিনা সোশ্যাল মিডিয়াতে আছেন বা হয়তো সোশ্যাল মিডিয়াতে নেই, কিন্তু কোনো না কোনো ভাবে তারা কিন্তু ডেটা সেন্ড করছে, কোনো না কোনো ভাবে ডেটাগুলোকে কাজে লাগানো হচ্ছে। তো ওই ডেটাগুলোকে অ্যানালাইসিস করা, দেন ওই ডেটাগুলো নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়ে থাকে একজন ডেটা সায়েন্টিস্টের। অ্যাকচুয়ালি সে এই কাজগুলো করে থাকে, সে অ্যানালাইজ করে, সেগুলো নিয়ে সে একটা কিছু ডেভেলপ করে, সেগুলো নিয়ে তারপরে ইন্ডাস্ট্রি কোনো না কোনো একটা
গ্রোথ চলে যায় বা তারা কোনো একটা কিছু নিউ প্রোডাক্ট লঞ্চ করে। যেমন আমরা দেখতেই পাই যে ওকে, কোন কোন একটা ওয়েবসাইটে গেলাম, যেমন ধরুন রকমারিতে, বললাম রকমারির কথা। তো রকমারিতে আমি একটা বই দেখছি, এখন বই দেখার মাঝে একটা বই আমি দেখলাম সার্চ করে, দেন পরবর্তীতে কিছু সময় পরেই আমি দেখলাম যে নিচের দিকে রিকমেন্ডেড করা হচ্ছে এই এই বইগুলো। তো এইগুলো কিন্তু ডেটা অ্যানালাইসিস করা হচ্ছে যে আমি কি ধরনের বই সার্চ করছি, সেইগুলোর ভিত্তিতে আমাকে সেই ধরনের সিমিলার রিলেটেড যে বইগুলো আছে সেগুলো কিন্তু সে আমাকে সাজেস্ট করলো। তো এইগুলো কিন্তু ডেটা সায়েন্সের রোলেও পড়তে পারে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অ্যালগোরিদমের ভিতরেও পড়তে পারে। তো এইগুলো নিয়ে তো কেউ না কেউ কাজ করছে, কেউ না কেউ তো এইগুলো বানিয়েছে। তো আপনারা কিন্তু এই ধরনের ক্যারিয়ার চয়েস করতে পারেন, কারণ এই ক্যারিয়ার গুলোর ডিমান্ড কিন্তু এখন বাড়তেই থাকবে। আপনারা যদি সিম্পল সিম্পল আপনারা তো গুগল ইউজ করছেনই, তো গুগলে যদি দেখতে পারেন যে 2025-এ ক্যারিয়ার ডিমান্ড কোনগুলো সবচেয়ে বেশি, আই এম প্রিটি শিওর যে আপনি এইটা পেয়ে যাবেন, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের ডিমান্ড অনেক বাড়বে, ইনক্লুডিং ডেভঅপসও থাকবে, আই হোপ সো। বাট এই দুইটা রোল আপনি পাবেনই। তো ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যদি হতে হয়, আমাকে কিন্তু পাইথন জানতেই হচ্ছে। অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যাবে, বাট সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, সবচেয়ে বেশি এই দুটো সেক্টরে কাজ হয়ে থাকে। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমি জেনে থাকি, আমার কিন্তু স্ট্রং পয়েন্ট হয়ে যাচ্ছে। আমার কিন্তু নিজের কাছে একটা স্ট্রং পয়েন্ট থেকে যাচ্ছে যে ওকে, আমি ভালো করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, বেশ ভালো অ্যাডভান্স পাইথনের আমি কনসেপ্ট গুলো জানতে পারি। তাহলে কিন্তু তখন আপনার ডিমান্ড আপনা আপনি বেড়ে যাবে, আপনার সিভিটা তখন আউটস্ট্যান্ড করবে অন্যদের থেকে। ওকে। আর তারপরে তো ক্যারিয়ার চয়েসে তো আপনি যে কোনোটাতে মুভ করতেই পারছেন। যে কোনো সময় একবার ডেটা সায়েন্সে আপনি দেখলেন ফিল্ডটা, দেন পরবর্তীতে মেশিন লার্নিং এর ফিল্ড দেখলেন, মানে সুইচ করতে পারছেন একটা একটা রোলে, ডেভঅপসেও যেতে পারছেন। অনেকগুলো ক্যারিয়ার পাথ, রাইট? তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেকগুলো ক্যারিয়ার পাথ আমার কাছে ওপেন হয়ে গেল। মজাদার না ব্যাপারটা? আমি যেমন ধরেন জাভা স্ক্রিপ্টের কথা শুনেছি, সো জাভা স্ক্রিপ্টের মতো করেও পাইথনেরও কিন্তু এরকম একটা ফিল্ড রয়েছে যেখানে অনেকগুলো ক্যারিয়ার পাথ আমার কাছে ওপেন হয়ে যাচ্ছে: ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডেভঅপস, গেম ডেভেলপমেন্ট। হ্যাঁ, বলতে গেলেও অ্যাকচুয়ালি দেখা যায় যে শেষ হয় না এক নিঃশ্বাসে। তার মানে বুঝতেই পারছেন এটার ডিমান্ড কিন্তু খুব একটা কম না পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। ইনক্লুডিং আপনি এই রোলগুলো ছাড়াও অ্যাজ এ পাইথন ডেভেলপার, কোর পাইথন ডেভেলপার হিসেবেও কিন্তু আপনি ওয়ার্ক করতে পারেন বা কাজ ক্যারিয়ার পাথ বেছে নিতে পারেন। আচ্ছা, আহ, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? জি, আমার একটা কোশ্চেন ছিল। জি। আমি তো জানি ওয়েব ডেভেলপমেন্ট এইচটিএমএল সিএসএস ও জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়, তো পাইথন দিয়েও কি করা যাচ্ছে সহজে? আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ ফারহান ভাই। সো এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডের পার্টটা কমপ্লিট করতে পারছি। পাইথন দিয়ে আমরা কি করব? ব্যাক এন্ডে আমরা ব্যাক এন্ডটা ডেভেলপ করব। কিরকম? আমরা দেখা যাচ্ছে যে ডেটাবেজের সাথে কানেকশন, ফ্রন্ট এন্ড দিয়ে কি হচ্ছে, জাস্ট ডিজাইনটা করতে পারছি, দেখতে কেমন হবে, আমরা ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। দেন আমি যে একটা সাইন আপ বাটনে ক্লিক করলাম, তারপরে কি হলো, আমি আমার ইউজার নেম দিলাম, আমার কাছে একটা ফর্ম চলে আসলো, একটা ইউজার নেম দিলাম, তারপরে হয়তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেন এইগুলো দিয়ে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করছি, তখন কি হচ্ছে, এই ডেটাগুলো ডেটাবেজে চলে যাচ্ছে। এই যে ডেটাবেজের সাথে ফ্রন্ট এন্ডের কানেকশন, তারপরে সার্ভারের সাথে ডেটাবেজের কানেকশন, এইগুলো সব ব্যাক এন্ডের কাজ। মানে ফ্রন্ট এন্ড জাস্ট ভিউ, আপনার কাছে আপনার ওয়েবসাইটে দেখতে কেমন হবে, এইটা জাস্ট ফ্রন্ট এন্ডের কাজ। সেখানে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শেষ। ব্যাক এন্ডে আমার আসছে তখন পাইথন, আমরা জ্যাঙ্গো দিয়ে ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা ব্যাক এন্ড ডেভেলপ করতে পারি। সেখানে আমরা যত ধরনের নেটওয়ার্কিং এর কাজ বা ডেটাবেজের সাথে ডেটাবেজ রিলেটেড কাজ, সেইগুলো আমরা এই পাইথন দিয়ে করতে পারছি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে। ইভেন আমরা কিন্তু দেখি যে প্রতিনিয়ত কিন্তু অনেক এপিআই বানানো হয়। এপিআই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অ্যাকচুয়ালি হলো আমার এপিআই কিরকম জিনিস, আমার ফ্রন্ট এন্ড রয়েছে, ডেটাবেস রয়েছে, সার্ভার রয়েছে, এই যে তিনটা আলাদা আলাদা জিনিস রয়েছে। ধরলাম এপিআই কি করে, একজন একজন ওয়েটারের মতো করে চিন্তা করতে পারেন। রেস্টুরেন্টে কি হয়, আপনি যান, আপনি টেবিলে বসেন, ওয়েটার এসে আপনার কাছ থেকে খাবারের অর্ডারটা নিয়ে নেয়, খাবারের অর্ডারটা নিয়ে দেন সে
শেফকে বলে এই ধরনের খাবারের একটা অর্ডার এসেছে। তো ওইটার কিন্তু অ্যাজ এ এপিআই কাজ করছে। এপিআই ঠিক এরকম কাজ করে, আপনার কাছ থেকে আপনি ফ্রন্ট এন্ডে কি বাটনে ক্লিক করছেন, ও সেই ডেটাটাকে নিয়ে ডেটাবেজের কাছে বা সার্ভারের কাছে যায়, সেখান থেকে আবার ডেটা নিয়ে আপনার কাছে সেন্ড করে। তো এই এপিআই ডেভেলপ করতে পারবেন আপনারা পাইথন দিয়ে ব্যাকএন্ডে। এনি মোর কোশ্চেন? আচ্ছা, ওকে। হোপফুলি হোপফুলি এখন আপনাদের কোশ্চেন নেই। আচ্ছা, তো এর পরের পার্টটাতে আমরা একটু আসি, যে আমাদের আমরা সকল কিছু বুঝলাম যে আমরা পাইথন শিখবো। এখন পাইথন শিখতে গেলে আমাদেরকে কি কি করতে হবে। হুম, ধরে নিলাম আমি পাইথনটা শিখবো, এখন আমাদের কি কি করতে হবে। সো প্রথমে আপনার কাছে যেটা প্রয়োজন হবে, আপনার কম্পিউটার যেটা ইউজ করছেন, আপনার কম্পিউটারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বা পাইথনের ইন্টারপ্রেটারটাকে ডাউনলোড করতে হবে। এটা কোথা থেকে ডাউনলোড করব? আমরা যদি গুগলে জাস্ট সিম্পল আমাদের ব্রাউজার থেকে যে গুগলে যদি আমরা একটু লিখে দেখি যে পাইথন, জাস্ট পাইথন লিখে সার্চ করব, আমরা দেখতে পারবো python.org একটা ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে যাচ্ছে, তাই না? আমি আপনাদেরকে একটুখানি দেখাই। ওকে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ইয়েস ভাইয়া। ওকে, সো এই যে ওয়েবসাইট, আমি দেখেন গুগলে জাস্ট পাইথন লিখেছি, শুধুমাত্র পাইথন লিখেছি গুগলে। সো পাইথন লেখার পরে আমাদের কাছে যে 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 ওয়েবসাইটটা ওপেন হচ্ছে সেটা হলো যে python.org। এই যে ওয়েবসাইটটা রয়েছে এইটা হলো যে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি আমরা যাই, এখানে ক্লিক করলে আমরা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। এখানে ডকুমেন্টেশন রয়েছে। এখানে আমরা পাইথনের যে ইন্টারপ্রেটারটা প্রয়োজন, যেটা আমাদের অ্যাকচুয়ালি পাইথনকে আমাদের কম্পিউটারে ইউজ করতে গেলে পাইথনের যে ইন্টারপ্রেটার প্যাকেজটা আমাদের প্রয়োজন, সেটা আমরা এইখান থেকে ডাউনলোড করতে পারবো। তো বুঝতে পারছেন যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট, সেভ টু ডাউনলোড। ওকে, সো ডাউনলোডস এর এখানে যাব। আমরা ডাউনলোডস এর এখানে গেলে প্রথমেই আমরা দেখতে পারবো সবচেয়ে এলটিএস ভার্সন বা লেটেস্ট ভার্সনটা, এবং যেটা সবচেয়ে স্টেবল ভার্সনটা আমাদের এখানেই শো করবে। তো আমরা চাইলে এই ভার্সনটা ডাউনলোড করে নিতে পারি আমাদের ওএস এর উপর ডিপেন্ড করে। মোস্টলি আমরা হয়তো এখানে উইন্ডোজ লিনাক্স ইউজার থাকতে পারি। তো আপনারা আপনাদের ওএস এর ডিপেন্ড করে আপনাদের আপনাদের ওএস অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন পাইথন প্যাকেজটা। সিম্পল ডাউনলোড হওয়ার পরে আপনারা জাস্ট যেরকম ভাবে কোনো কিছু ইনস্টল করতে করে থাকেন, ইনস্টল বাটনে, এবং ওইখানে দুইটা চেক মার্ক পাবেন। একটা হলো যে একদম লাস্টের দিকে যখনই আপনারা ওপেন করবেন, যে ফাইলটা ডাউনলোড করলেন ওটা ওপেন করার পরে দেখবেন নিচের দিকে দুইটা চেক বক্স আছে, অ্যাড পাইথন টু দ্য পাথ। সো ওই দুইটা চেক বক্সে আপনারা জাস্ট টিক মার্ক দিবেন, তারপরে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। 1 মিনিটের কাজ। সো 1 মিনিটের ভিতরে আপনার পাইথনটাকে ডাউনলোড করে এবং ইনস্টলও করে ফেলতে পারবেন। খুব লাইট ওয়েট একটা প্যাকেজ, বাট এইটা আপনাদের দরকার হবেই পাইথন শিখতে গেলে বা পাইথন দিয়ে কাজ করতে গেলে। এই প্যাকেজটা বা এই পাইথন ইন্টারপ্রেটার প্রয়োজনই হবে। তাছাড়া আমরা পাইথনে কোড লিখতে পারবো, বাট রান করতে পারবো না। পাইথনের কোডটা লিখতে পারবো কিন্তু রান হবে না, কারণ ইন্টারপ্রেটার হলো যে আমাদের পাইথনের কোডটাকে অ্যানালাইসিস করে তারপরে সেটার ভিত্তিতে আউটপুট জেনারেট করে। ওকে, সো আমরা যারা আজকের ওয়েবিনারে আছি, আপনাদের সামনে, আপনারা যেহেতু কম্পিউটার যদি থেকে থাকে আপনাদের কাছে, আপনারা কিন্তু এখনই, যদি পাইথন না থেকে থাকে আপনাদের কম্পিউটারে, আপনারা এখনই কিন্তু পাইথনের ইন্টারপ্রেটারটা ডাউনলোড করে ফেলতে পারেন ওয়েবিনারে থাকা অবস্থায়। খুব একটা বেশি সময় নেবে না, আপনাদের ইন্টারনেটের কানেকশনের ভিত্তিতে খুব একটা বেশি সময় নেওয়ার কথা না। ওকে, এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? আম, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে যে পাইথনের ইন্টারপ্রেটার আমরা কিভাবে ডাউনলোড করতে পারি? ওকে, ওকে।
সেকেন্ডে আমি যেটা সাজেস্ট করব সেটা হলো যে একটা আইডিই বা কোড এডিটর আমরা ইউজ করার। কারণ আমরা যেখানে কোডটা লিখবো আমাদেরকে কোডটা কোথাও না কোথাও একটা জায়গায় লিখতে হবে। তো পাইথনের আমরা কোডগুলো কিন্তু আমরা আমাদের কমান্ড লাইন, আমরা যেটা জেনে থাকি আমরা উইন্ডোজের ক্ষেত্রে পাওয়ার শেল রয়েছে, কমান্ড প্রম্পট রয়েছে। তো এই টার্মিনালে কিন্তু আমরা কোড লিখতে পারি, চাইলে চাইলে লিখতে পারি, লিখলে রানও করবে। বাট অনেক হ্যাসেল, ওইখানে কোডটা লেখাটা অনেক হ্যাসেল। ওইখানে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে না, যেমন ইরর ফাইন্ড করা বা কোনো কিছু সহজে সাজেস্ট করা। যেমন ধরেন আমার কোডের দেখতে খুব একটা ইজি হবে না, কোড পড়তে গেলে খুব একটা ভালো করে আমি কোড পড়তেও পারবো না, নিজের কোড নিজে পড়তে পারবো না হয়তো, লেখাটাও অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য সবচেয়ে বেটার হয় একটা আইডিই বা কোড এডিটর যদি আমরা ইউজ করতে পারি। কাইন্ডলি প্লিজ একটু যদি আমরা মিউট করে রাখি, যদি আমাদের কোনো কোশ্চেন বা কিছু থেকে আমরা করে রাখতে পারি। জি, থ্যাংক ইউ। ওকে, ওকে। সো যেখানে ছিলাম, আইডিই অর কোড এডিটর। পাইথনের ক্ষেত্রে জেট ব্রেইনস এর একটা আইডিই রয়েছে, পাইচার্ম। খুবই পপুলার পাইচার্ম একটা আইডিই রয়েছে। সো এই আইডিটা দিয়ে আমরা পাইথনের এই আইডিটা একটু আহ, ভারী, মানে একটু লার্জ একটা ফাইল ফাইল রয়েছে এই আইডিটা। সো বাট এই আইডি দিয়ে আমরা খুব সহজে পাইথনের কোড লিখতে পারি, এবং আম, আমরা দেখা যাচ্ছে যে যে কোনো পাইথনের প্রজেক্টও আমরা ডেভেলপ করতে পারবো, যে কোনো কিছুই পাইচার্ম দিয়ে। তাছাড়া আর একটা কোড এডিটর রয়েছে, সেটা হচ্ছে ভিএস কোড, খুব পপুলার, আপনারা হয়তো শুনেছেন। ভিএস কোড ছাড়া কি অন্য কোনো কোড এডিটর কেউ ইউজ করে থাকেন, বা ভিএস কোড কারা কারা ইউজ করে থাকেন, কেউ একটু জানাবেন? ভাই আমরা ব্যবহার করেছি। ওকে, ওকে, গুড, গুড, আমিও ইউজ করেছি। গুড, গুড। ভাইয়া পাইথনের তো পাইচাম দিয়ে কোড করলে বেশি বেটার না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, পাইচার্ন দিয়ে কোড করলে বেশি বেটার। কারণ কোড এডিটরে হচ্ছে কি যে আপনাকে পাইথনের জন্য, কোড এডিটর কি হচ্ছে খুব লাইট ওয়েট থাকে, ওইখানে কিন্তু কোনো কিছুর জন্য সেট আপ করা নেই। আপনাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা করে এক্সটেনশন থেকে যে আপনাকে এক্সটেনশন ইনস্টল করে নিতে হয়। তো ওইটা একটু হ্যাসেল যাদের কাছে মনে হয় তাদের জন্য সবচেয়ে বেটার হলো পাইচার্ন। ইভেন আমিও সাজেস্ট করে থাকি যে পাইচার্ন সব পাইথনের কোড লেখার জন্য বেটার। তবে যদি কেউ প্রিফার করে তাহলে সে ভিএস কোডেও কোড লিখতে পারে, বা কোড এডিটর যেমন অন্যান্য কোড এডিটর রয়েছে, অ্যাটম রয়েছে, ফ্লিট রয়েছে, এইখানেও এই ধরনের কোড এডিটরেও তারা পাইথনের কোড লিখতে পারে। বাট সেইখানে তাদেরকে আলাদা করে পাইথনের এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। বাট আই উড সাজেস্ট পাইচান। পাইচানটা সবচেয়ে ভালো। ওকে। ফোর্থলি, যে সরি থার্ডলি, আমি একটা জিনিস যেটা বলবো পাইথন শেখার জন্য, আমাদের আশেপাশে অনেক রিসোর্সেস রয়েছে। যেমন আমরা আজকের ওয়েবিনারে যুক্ত হয়েছি, এই ওয়েবিনারে আমরা পাইথনের কিছু না কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাব। সো এই ধরনের টিউটোরিয়াল, ডকুমেন্টেশন, বই, অনলাইন কোর্সেস, এইগুলো ফলো করেও আপনারা পাইথনের কোড শিখতে পারেন। তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হলো যে কমান্ড লাইন বা টার্মিনাল। আমরা দেখবো যে যখন আমরা পাইচার্ন ইউজ করব, বা আমরা যখন পাইথনে আমাদের মাস্টারিং পাইথন কোর্সের ভিতরে আমরা যখন প্রজেক্ট ডেভেলপ করব, তখন দেখবো যে আমাদের অনেক প্যাকেজ ইনস্টল করতে হয়। আদার যেটা লাইব্রেরিজ এর কথা বলেছিলাম, অনেক থার্ড পার্টি লাইব্রেরিজ গুলো ইউজ করতে হয়, সেই লাইব্রেরিজ গুলো ইনস্টল করা, বা আহ, আমাদের নিজেদের পাইথন স্ক্রিপ্ট যেখানে পাইথন ফাইলটা লিখছি সেটাকেও আমরা টার্মিনাল থেকে রান করতে পারি। অনেক সুবিধা থাকে। সো টার্মিনাল, কমান্ড লাইন, টার্মিনাল, এগুলোরও প্রয়োজন, যেটা অলরেডি পাইচার্মের সাথে ইন্টিগ্রেটেড আছে। সো ওটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট এটার সাথে পরিচিত আর কি একটু থাকলে ভালো। তবে এই সবগুলো বিষয় কিন্তু আমরা মাস্টারিং পাইথন কোর্সে একসাথে পেয়ে যাচ্ছি। সেখানে সবকিছু আপনাদেরকে হাতে ধরে সবকিছু শিখিয়ে দেওয়া হবে, কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন, কি ইউজ করবেন, কি না করলে কোনটা সমস্যা হবে, সবকিছু আমরা দেখতে পারবো। ওকে। সো আমাদের এই মাস্টারিং পাইথন কোর্সে ভিতরেও থাকছে, আমরা ডেটা স্ট্রাকচার, বেসিক ডেটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পাইথনে ওপি কিভাবে ইউজ করা হয়, পাইথনে মডিউলস এন্ড প্যাকেজেস, পাইথনে আমরা কিভাবে প্রজেক্ট বানাতে পারি পাইথনের ভিতরে, পাইথনকে ল্যাঙ্গুয়েজকে ইউজ করে লটস অফ প্রজেক্টস আমরা ডেভেলপও করতে পারবো। সেইগুলো সবকিছু দেখানো হবে হ্যান্ডস অন এক্সারসাইজেস এর মাধ্যমে। ওকে।
সো নো প্রবলেম, এখানে কোনো ভয়ের কিছু নেই। আপনারা জাস্ট কোর্সের একটুখানি যেই জিনিসটা দরকার হবে সেটা হলো আপনাদের মনোযোগ। আপনারা যতটা মনোযোগ দিয়ে শিখতে পারবেন তত দ্রুত আপনারা পাইথনের সাথে পরিচিত হয়ে যাবেন। কনসিস্টেন্সি মানে রেগুলার বেসিসে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটার সাথে যুক্ত থাকতে হবে। মেন্টর বা ট্রেনার যে আছে তাকে কোশ্চেন করতে হবে, যে কোনো জায়গায় যদি আটকে যান, কোথাও যদি বুঝতে না পারেন, জাস্ট আস্ক করতে হবে। সিম্পল হোক, যত সিলি হোক, যত আহ, মনে হোক যে না এইটা আস্ক করলে কি মনে করবে, মেন্টর কি মনে করবে, এগুলো ভাবতে হবে না। আপনি শিখতেছেন, একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, আপনাকে কোশ্চেন আসতেই পারে। আপনাকে জাস্ট কোশ্চেনটা করতে হবে, আপনাকে আপনার অ্যান্সারটা নিজে থেকে বের করে নিতে হবে। ওকে, এইভাবে একটা জিনিসকে শিখতে পারবেন। ওকে, তো পাইথনের সাথে আপনাদের কিছু সাকসেস স্টোরিজ আমি একটু শেয়ার করি। তো অনেক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে আপনারা নিজেদের জন্য নিজেদের স্টার্ট আপ আপনারা দিতে পারেন নিজেরাও। তো এটার জন্য এমন না যে একটা স্টার্ট আপ দেওয়ার জন্য খুব বড় সড়ো হাইফাই কোনো বিল্ডিং অফিসের প্রয়োজন হবে, এমন কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি পাইথন শিখতে পারছেন, পাইথন শিখেছেন, পাইথন দিয়ে এখন কাজ করতে পারছেন, আপনি একটা স্টার্ট আপ অন্তত দিতে পারেন এই ভিত্তিতে যে ওকে একটা প্রোডাক্ট আমি বানাতে পারি বা আমি ওয়েবসাইট বানিয়ে দিতে পারি। তো এইভাবেও কিন্তু শুরু করা যায়, যে কোনো কিছু আপনারা শুরু করতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে যে আমরা যারা হয়তো ইউনিভার্সিটি স্টুডেন্ট আছি বা হয়তো রিসার্চ বেসড কাজ করছি, তাই না, আমাদের রিসার্চে কাজে কাজে লাগবে, রিসার্চেও কিন্তু আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা খুব ডেটাগুলোকে ফিল্টার করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। সো রিসার্চের ক্ষেত্রে বা সাইন্টিফিক যে কোনো ডিসকভারিজ এর ক্ষেত্রে কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা খুব ইজিলি আমাদের কাজগুলো করতে পারি, এবং এটা হচ্ছে। আপনারা নিজেরাই দেখবেন যে আম, যখন আপনারা হয়তো যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন বা অলরেডি গ্রাজুয়েট করে ফেলেছেন, আপনারা দেখবেন যে আপনাদের কোনো না কোনো সময় হয়তো ডেটা নিয়ে অনেক কাজ করতে হয়েছে, এবং সেখানে যে অ্যাকচুয়ালি পাইথনকে ইউজ করতে পেরেছে তাদের ক্ষেত্রে ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে খুব একটা অসুবিধা হয়নি। তো এই ধরনের ক্ষেত্রে অনেক সাকসেস স্টোরিজ রয়েছে। ইভেন কিন্তু এবার দেখেছেন যে আপনারা হয়তো দেখতে পেরেছেন বা শুনে থাকবেন যে নোবেল বিজয়ী যারা আম, বেশ কয়েকজন নোবেল বিজয়ী রয়েছেন, যাদের ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি পাইথনকে ইউজ করে মেশিন লার্নিং বা কোন একটা এআই ডেভেলপ সিস্টেম ডেভেলপ করেছে, যার ভিত্তিতে তারা একটি রিজাল্টটাকে তাদের যে প্রজেক্ট, যাদের তাদের যে থিসিস ছিল বা তাদের যে রিসার্চটা ছিল সেখানে অনেক ইজিলি একটা অ্যানালাইসিস করে তারা শো করতে পেরেছে। এবং তো এটা ক্ষেত্রে বলা হয় যে এখন রিসার্চাররাও দেখা যাচ্ছে এআই কে ইউজ করা শুরু করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিহাইন্ডেও কিন্তু পাইথন রয়েছে। তাহলে কিন্তু বলা যাচ্ছে যে পাইথনের সাকসেস স্টোরিজ এর কোনো শেষ নেই, তাই না? আর প্রতিনিয়ত তো আপনারা দেখতেই পারবেন যে কোথাও না কোথাও কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে পাইথনকে ইউজ করে অনেক অনেক বেশ কিছু করা হচ্ছে, মানে অনেক প্রোডাক্ট ডেভেলপ করা হচ্ছে। যেমন গুগল বা অ্যাপেলের ক্ষেত্রে বলে থাকি, অ্যাপেল এই যে আইফোন 16 লঞ্চ করলো, এদের কিন্তু আহ, ইয়াটাই ছিল, স্পিচটাই ছিল গ্লো উইথ অ্যাপেল। তো গ্লো উইথ অ্যাপেল এই কথাটা মানে হচ্ছে যে তারা এআই কে ইন্ট্রোডিউস করেছে তাদের যে আম, এখন আইফোন 16 লঞ্চ করার সময় তারা এআই কেও তারা ইন্ট্রোডিউস করেছে তাদের ফিচারের সাথে। তো এটা তারা আস্তে আস্তে নিয়ে আসছে আর কি, এখনো হয়তো পুরোপুরি লঞ্চ করতে পারেনি, বাট নিয়ে আসছে প্রত্যেকটা কিছু কিছু প্রোডাক্টের জন্য নিয়ে আসবে, কিছু কিছু ডিভাইসের জন্য। ইভেন দেখা যাচ্ছে স্যামসাং বা গুগলের পিক্সেলের ফোনের কথা বলি, তো এইগুলোতেও কিন্তু এআই ফিচার অ্যাড করার মাধ্যমে এখন আহ, অনেক পপুলারিটি পেয়ে গেল, তাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি গ্রোথ এসে গেছে। তাছাড়া দেখা যাচ্ছে যে এইসব ইন্ডাস্ট্রি, চ্যাট জিপিটি কে কথা তো বাদ দেওয়াই যায় না, চলেই আসে এআই এর কথা বললে। তো আমরা কিন্তু এখন প্রতিনিয়ত চ্যাট জিপিটির সাথে অনেকটাই অভ্যস্ত হয়ে যাচ্ছি, কিছু না কিছু হয়তো শিখছি, জানছি, কোশ্চেন করছি, ইনফরমেশন পেয়ে যাচ্ছি, আমাদেরকে অনেক হেল্প করছে। তো এইগুলো যারা ইউজ করতে পারছে সেই সব ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ভালো করছে। তো এই আহ, এইগুলোর জন্য কিন্তু পাইথন ডেভেলপারের ডিমান্ডও কিন্তু বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়বে, ডেভেলপারের চাহিদাও বাড়বে ওইভাবে। তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে পাইথনের সাকসেস স্টোরিজ কিন্তু কম না। ওকে, সো এই পর্যন্ত আমি আপনাদের সাথে অনেক থিওরিটিক্যাল কথাই অ্যাকচুয়ালি বললাম,
যদি এই এই থিওরিটিক্যাল কথাগুলোর মাঝে আপনাদের কোনো কোশ্চেন থাকে আমার সাথে প্লিজ শেয়ার করতে পারবেন। যদি চান আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর, বলেন। আচ্ছা, আমি বলছি যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে দেখা যায় যে পাইথন শেখানো হয় না, তার থেকে সি প্রোগ্রামিং তারপর জাভা শেখানো হয়। হ্যাঁ। তো আপনি ধরেন বললেন যে পাইথনের ফিউচারটা অনেক ব্রাইট, এবং এটা সত্য যে এআই মেশিন লার্নিং এখানেও পাইথনের ব্যবহারটা অনেক লাগে। তো জি জি জি। বিশ্ববিদ্যালয়গুলোতে তাও মানে পাবলিক প্রাইভেট সবগুলোতেই কেন প্রথম মানে সি জাভা শেখানো হয়? এটা আপনার পার্সপেক্টিভ থেকে কি কেমন, যে এটা আসলে কেন শেখানো হয়? কারণ পাইথন আচ্ছা দিয়ে স্টার্ট করতে পারি না আমরা? আচ্ছা, হোপফুলি আমি আপনার কোশ্চেনটা ধরতে পেরেছি। যেটা হলো যে আহ, একটু নেটওয়ার্কের ইন্টারাপ্ট করেছে। যেটা হচ্ছে পাইথনের ডিমান্ড আছে, সেটা ঠিক আছে, বাট কেন ইউনিভার্সিটি গুলোতে সি এবং জাভা প্রোগ্রামিং শেখানো হয়, রাইট? এরকমই তো কোশ্চেনটা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সো দেখা যাচ্ছে যে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি। অ্যাজ এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আপনি কম্পিউটার সায়েন্স বা সিএসসি পড়ছেন। এখন সিএসসি পড়তে গেলে কি হচ্ছে, আপনাকে আপনার কম্পিউটারের সাথে ইন্টারাকশন করতে হচ্ছে। কম্পিউটার কি হচ্ছে, কম্পিউটার একটা হার্ডওয়্যার ডিভাইস, একটা হার্ডওয়্যার ডিভাইস। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। একটা হিসেবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি আপনার অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে পারবেন। যেমন উইন্ডোজ আমরা ব্যবহার করছি, উইন্ডোজের কার্নেল, একদম উইন্ডোজের কার্নেল ডেভেলপ করা হয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দিয়ে। তো এই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শেখানো হয়, যেন আপনারা হার্ডওয়্যার সেক্টরটাও, যারা সিএসসি তে পড়াশোনা করছেন, যেন তারা পরবর্তীতে হার্ডওয়্যার সেক্টরের রিলেটেড কোনো কাজও যেন তারা করতে পারে। ওকে, এটা গেল। তার পাশাপাশি জাভা শেখানো হয়। তো জাভার ক্ষেত্রে কি হচ্ছে যে অনেক জায়গায় দেখা যাবে যে সি প্লাস প্লাসও শেখানো হয়। ওকে, পাশাপাশি জাভা ছাড়াও সি প্লাস প্লাসও অনেক সময় শেখানো হয়। তো ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের অনেক কনসেপ্টে অনেক ইউনিভার্সিটি এখনো প্রিফার করে থাকে যে জাভা বা সি প্লাস প্লাস দিয়ে তারা শিখিয়ে থাকে। তো কিছু কিছু কনসেপ্টে কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা শেখানোতে ওইভাবে কারিকুলামটা তারা ডেভেলপ করেছে। এবং অ্যাকচুয়ালি বলতে গেলে ওইগুলোর বিষয় লার্নিং লার্নিং এর ওই সেক্টরটাতে, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ওই সেক্টরটাতে জাভা বা সি প্লাস প্লাস দিয়ে খুব ইজিলি আর কি একটু বোঝাটা যায়, তার জন্যই অ্যাকচুয়ালি ওই কারিকুলামে রাখা হয়েছে। যদিও এখন যদি বলি কম্পিটিটিভ অনেক প্রোগ্রামিং চলছে, যেমন আইসিপিসি। আইসিপিসি তো ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা প্রোগ্রামিং কম্পিটিশন। তো এইখানে কিন্তু পূর্বে বেশ আগে পাইথন ছিল না। পরে দেখা গেছে যে 4-5 বছর বা 7-8 বছর আগে পাইথনকেও তারা ইন্ট্রোডিউস করেছে। তার কারণ হচ্ছে যে পাইথন তখনও পাইথনকে তখনও তারা মনে করতো যে এটা একটু স্লো ল্যাঙ্গুয়েজ, তারা মনে করতো এটা একটু স্লো ল্যাঙ্গুয়েজ। কিন্তু পাইথন এত ডেভেলপ করার পর, এতটা ডেভেলপ করছে, প্রতিটা ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করছে, বাট পাইথন ডেভেলপ করতে করতে এখন পাইথনও অনেকটা ফাস্ট হয়ে গেছে। এখন পাইথন জাভা বা সি প্লাস প্লাস এর সাথে কম্পিট করতে পারে, যার জন্য পাইথনকেও এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়ে থাকে। তো এই ধরনের সেক্টর মানে বিভিন্ন বিষয় ভিত্তিতে এখন অনেক ইউনিভার্সিটি কারিকুলাম অলরেডি ডেভেলপ করা। সো ওই কারিকুলামের ভিত্তিতে তারা হয়তো জাভা বা সি সি শিখিয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে কি যে পুরোপুরি কিন্তু শুধুমাত্র জাভা এবং সি দিয়ে শেষ করে না। দেখা যায় কারিকুলামে কোনো না কোনো একটা সময় আপনাদের যদি এআই কোর্স থেকে থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কোর্স থেকে থাকে, সেখানে পাইথনকে ইউজ করা হয়। যদি রোবোটিক্স এর কোর্স থেকে থাকে, সেখানেও পাইথনকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই কোর্সটা করানো হয়ে থাকে। এরকম বিভিন্ন কোর্স ভিত্তিতে আপনার পাইথন এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে থাকে। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিমান্ডিং এই কারণে, কারণ এটা একটা প্রোগ্রামিং শেখার মাধ্যমে আপনার অনেকগুলো সেক্টর ওপেন হয়ে যাচ্ছে। শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট না, যেমন ধরেন আমি জাভা স্ক্রিপ্ট শিখলাম। আমি জাভাস্ক্রিপ্ট শেখার মাধ্যমে কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমি ডেটা সায়েন্সের কাজ এত ইজিলি করতে পারবো না। এত ইজিলি আমি করতে পারবো না, কারণ এরকম এরকম জাভাস্ক্রিপ্টে এত লাইব্রেরিজ নেই, যে বা এত ফাংশনাল ফ্রেমওয়ার্কস নেই যেগুলো দিয়ে আমি অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সের কাজগুলো আমি করতে পারবো, মেশিন লার্নিং এর কাজগুলো করতে পারবো। ইন কম্পারিজন অপরদিকে পাইথনে কিন্তু এরকম অনেক লাইব্রেরিজ রয়েছে, নামপাই রয়েছে, পেন্ডাস রয়েছে। সো এইগুলো দিয়ে কিন্তু ডেটা ডেটা নিয়ে খুব ইজিলি আমরা কাজ করতে পারি।
যে যার জন্য দেখা যাচ্ছে যে ডেটা সায়েন্স রোলে পাইথনকে ইউজ করা হয়। তো এই জন্য অনেকটা পপুলারিটি বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্র বিশেষে। যেই ক্যারিয়ারটা যত বেশি ডিমান্ডিং হয়ে যায়, সেই ক্যারিয়ার রিলেটেড যত ভালো ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে বা লাইব্রেরিজ রয়েছে, সেইগুলো নিয়ে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিমান্ডও বেড়ে যায়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে ক্যারিয়ার ডিমান্ড সবগুলোই রিলেটেড আর কি, বলতে গেলে। এনি মোর কোয়েশ্চেন? আপনার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। ওকে, ওকে, হোপফুলি নেই। আহ আচ্ছা, এখন তাহলে আমরা একটা কাজ করি। আমরা ছোট্ট ছোট্ট একটা ব্রেক নিই, 5 মিনিটসের একটা ব্রেক। ওকে, বা 2 মিনিটসের একটা ব্রেক নিই, আপনারা যদি টায়ার্ড না হন আর কি, কোনো সমস্যা না থাকে। ওকে। আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আর কি। আমি এর পরবর্তীতে আমি আপনাদেরকে পাইথন রিলেটেড কিছু কোড শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো আজকে যে ওয়েবিনারে যে টাস্ক রয়েছে সেটা কমপ্লিট করতে আপনাদেরকে হেল্প করবে। ধন্যবাদ সাবির ভাই, আপনি আসলে অনেকক্ষণ ধরে কথা বলছেন, বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলোচনা করেছেন আমাদের সাথে। পাইথন প্ল্যাটফর্মের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিকও আমাদের সাথে তুলে ধরেছেন। ধন্যবাদ সাবির ভাই আপনাকে এই জন্য। আমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে পাইথন সম্পর্কে, সেক্ষেত্রে আমরা অবশ্যই করতে পারি। সাবির ভাই আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি আসলে পাইথনকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করেন, তাহলে আদার্স যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওগুলোর থেকে পাইথন আসলে খুবই ফ্লেক্সিবল এবং হচ্ছে রিলায়েবল। ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ বলেন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, এই দুইটার মাঝখানে আসলে হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। আপনি যদি আদার্স ল্যাঙ্গুয়েজ বলেন যে ওদের ওদের সিনট্যাক্স গুলো যেভাবে গুছিয়ে এসে দেন হচ্ছে আপনাকে কোনো একটা ওয়ার্ড প্রিন্ট আউট করতে হয়, সেটা আসলে পাইথনে এতটা ঝামেলা নেই। জাস্ট হচ্ছে আপনি প্রিন্ট লিখে ব্রেকেটের মধ্যে হ্যালো ওয়ার্ড কিংবা যেটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেটা রেখে হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আপনি প্রিন্ট আউট করতে পারবেন খুব সহজেই। তারপরে হচ্ছে আপনার যদি এই জব প্ল্যাটফর্ম কিংবা ফিউচার জব মার্কেট গুলো দেখেন, সেক্ষেত্রে আপনি নিজে থেকে একটা আন্দাজ লাগাতে পারবেন যে রোবোটিক্স ভিশন, দেন হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালিস্ট যদি আমরা বলি, আমরা আসলে ধরেন কোনো কিছু নিয়ে একটা ভাবছি। এই যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট আসে যেখানে বলে যে আমাদের মোবাইল ফোন কিংবা ল্যাপটপ আসলে আমাদের মাইন্ড রিড করতে পারে। এটা আসলে কতটুকু সম্ভব? এটা কিন্তু আসলে মাইন্ড রিড করছে না, ওরা একটা হচ্ছে অ্যালগোরিদমের মধ্যে দিয়ে আসছে। যে অ্যালগোরিদমটা একজন হচ্ছে পাইথন ডেভেলপার কিংবা পাইথন স্পেশালিস্ট যেগুলো ডেভেলপ করে থাকে। ধরেন আপনি গুগলে কিংবা হচ্ছে ফেসবুকে আপনার প্রয়োজনীয় কিছু একটা জিনিস সার্চ করেছেন, যার পরের দিন থেকেই সে হচ্ছে আপনার হচ্ছে সিরিয়াল ওয়াইজ ওই জিনিসটা আপনাকে সাজেস্ট করছে আপনার রিলে, আপনার ফেসবুক ফিড ফিড নিউজ ফিডে। তো এই যে কাজগুলো আছে, এগুলো যদি হচ্ছে আপনি করতে চান কিংবা এই ফিল্ড গুলোতে যদি আপনি আসলে নিজের ক্যারিয়ার সেট করতে চান, তাহলে উইদাউট পাইথন এটা আসলে খুবই কঠিন হয়ে পড়বে আপনার পক্ষে। সুতরাং পাইথনের অনেক ব্যবহার আছে। তারপর হচ্ছে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন যদি ডেভেলপ করতে চান, কিছুক্ষণ আগে একটা ভাইয়া কোশ্চেন করেছেন এইচটিএমএল এন্ড সিএসএস দিয়ে হচ্ছে তারা ওয়েবসাইট করছে। ওয়েবসাইট আসলে ডিজাইন পার্টটা এইচটিএমএল এন্ড সিএসএস দিয়ে করছে। এইচটিএমএল টা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এন্ড সিএসএস হচ্ছে স্ক্র্যাচ স্কেলিং সিস্টেম, যেখান থেকে হচ্ছে আমরা ফ্রন্টের যে পার্টটা থাকে, যে সৌন্দর্যটা থাকে, ওইটা আসলে আমরা ক্রিয়েট করি। এটা ডেভেলপ করি না, ক্রিয়েট করা হয়। আর আপনি যদি ডেভেলপ সাইটে চান, সেটা আসলে ব্যাকএন্ড থেকে করতে হবে, যেটা আপনি পাইথনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তারপরে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? সাব্বির ভাই? জি, শাকিল ভাই, জি, আপনি ধন্যবাদ। এখন শুরু করতে পারেন। আচ্ছা, সো আমরা একটু থিওরিটিক্যাল কথাবার্তা অনেক দেখে ফেলেছি, অনেক জেনে ফেলেছি পাইথন দিয়ে কি কি করা যায়। এখন আমি আপনাদের সাথে একটু কিছু কোড শেয়ার করি, পাইথনের কোড। সো একটু আমাকে একটু যদি বলতেন যে এখানে আপনারা
কারা আছেন যারা প্রিভিয়াসলি পাইথন কোড লিখেছেন বা ইউজ করেছেন? ভাইয়া আমি। ওকে, ভাইয়া আমি। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। আই হোপ সো তাহলে আপনাদের ডিভাইসে পাইথন অলরেডি ইনস্টল করা আছে এবং আপনারা কোনো না কোনো আইডিই বা কোড এডিটর ইউজ করে থাকেন। সো আপনাদের ক্ষেত্রে কোনো একটা সমস্যা, খুব একটা বেশি সমস্যা হবে না। বাট যারা আছেন, যারা হয়তো পাইথন এখনো ইনস্টল করা নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট একটি পাইথনের প্রশ্ন যে ছিল। ইন্টারপ্রেটারটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইটা গুগল থেকে, পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে হ্যালো, ডাউনলোড একটি করে দেখবেন। প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। জি। ওই ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে? না, না, ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না, ইজিলি করতে পারবেন। জাস্ট আপনি একটা ভিজুয়াল স্টুডিও কোডে আপনি একটা এক্সটেনশন এড করে নেবেন, পাইথন এক্সটেনশনের এখানে যে আপনি পাইথন লিখে সার্চ করে পাইথনের একটা এক্সটেনশন আপনি ইনস্টল করে নিন। তাহলে আপনি পাইথনের কোডগুলোকে রান করতে কি ইজি হবে, টার্মিনাল থেকে রান করতে হবে না। তখন আপনি জাস্ট রান একটা বাটন পেয়ে যাবেন। ওকে, আমি আমার পাইচার্মের আইডিটা আপনাদের সাথে শেয়ার করি, সেখানে আমি কিছু কোড আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি। ওকে। সো আমি একটা প্রজেক্ট অলরেডি ওপেন করে রেখেছি, মানে প্রজেক্টের ফোল্ডার ওপেন করে রেখেছি। আমি এখান থেকে একটা ফাইল ওপেন করি আপনাদের জন্য, আজকে ক্লাসের জন্য। সো ফাইলের নাম দিই টেস্ট। এবং আমাদের যে কোনো পাইথনের ফাইলের নামই কিন্তু যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন আমি ধরেন আমি নাম দিয়েছি টেস্ট, এবং সেই ফাইলটার পরবর্তীতে এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে যাবে টেস্ট ডট পাই। সো একটা পাই ফাইল, পাইথন ফাইল আমার ক্রিয়েট করে ফেললাম আমি এখানে। এখন পাইথনের ক্ষেত্রে আমরা আহ, আমাদের এই ক্ষেত্রে যেটা আমি একটু সময় স্বল্পতার জন্য আমি একটু ফাস্ট পেসে বলবো, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু ফাস্টলি বলবো, যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, সো পাইথনের ক্ষেত্রে ডেটা টাইপ রয়েছে মেজরলি, বলা যেতে পারে, বা নন প্রিমিটিভ ডেটা টাইপ রয়েছে কিছু, যেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান এবং স্ট্রিং। ওকে, এই চার ধরনের নন প্রিমিটিভ ডেটা টাইপ আমরা দেখতে পাই প্রধানত। সো এই ক্ষেত্রে যেগুলো হবে সেটা হবে যে আমাদেরকে এই ডেটা টাইপ ইউজ করতে গেলে একটা ভ্যারিয়েবলের প্রয়োজন হবে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক সময় আমরা দেখেছি যে ইন্ট দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, ভ্যারিয়েবলের নাম লিখতে হয়, যেমন ধরেন নেম নেম ইকুয়ালস টু সামথিং, এরকম ভাবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম ভাবে ইউজ করতে হয়। বাট পাইথনে যেহেতু সিনট্যাক্সটা ইজি, এইটাই কিন্তু সিনট্যাক্সটা ইজি, যে ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে কোনো ধরনের ডেটা টাইপ ইনিশিয়ালাইজেশনের কোনো প্রয়োজন নেই, জাস্ট ভ্যারিয়েবলের নাম লিখবেন। যেমন আমি লিখছি নেম ইকুয়ালস টু, আমি বলছি একটা স্ট্রিং নিচ্ছি। ওকে, স্ট্রিং কে ডিনোট করা হয় সিঙ্গেল কোটেশন মার্ক অথবা ডাবল কোটেশন মার্ক দিয়ে। দেন আমি তার ভিতর বললাম, যেমন ধরেন পাইথন লিখলাম, নেম ইকুয়ালস টু পাইথন। অলরেডি আমি যখনই যেই ভ্যালুটা দিচ্ছি, যেই ডেটাটা লিখছি, এইটা অ্যানালাইসিস করে আমার ভ্যারিয়েবলের ডেটা টাইপ ওই ধরনের ডেটা টাইপ হয়ে যাচ্ছে। আমি যদি এখন একটু চেক করে দেখি, প্রিন্ট প্রিন্ট দিয়ে কি কাজ হয়? প্রিন্ট, এই ফাংশনটা, এটা একটা বিল্ট ইন ফাংশন প্রিন্ট। এই প্রিন্ট বিল্ট ইন ফাংশনের কাজ কি? যে কোনো কিছুকে আউটপুট হিসেবে শো করা। সো প্রিন্টের ভিতরে যদি আমি এখন আমার নেম ভ্যারিয়েবলটাকে লিখি এবং এর যদি টাইপ চেক করতে চাই, আলাদা একটা বিল্ট ইন আরেকটা ফাংশন রয়েছে টাইপ। এই টাইপ ফাংশনের ভিতরে যদি আমি নেমটাকে রেখে রেখে দিই, এরপর যদি আমি আমার পাইথনের ফাইলটাকে রান করি, এই যে দেখেন, এখানে বলছে ক্লাস এসটিআর, তার মানে কি আমার এই নেম ভ্যারিয়েবলের টাইপ হলো স্ট্রিং ডেটা টাইপ। সো এরকম ভাবে আমাদের কাছে রয়েছে যেমন ধরেন নাম্বার ওয়ানের ক্ষেত্রে বললাম 7, 7 একটা ইন্টিজার ডেটা টাইপ। নাম্বার 2 নামে আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটার ভিতরে আমি বললাম 3.141616। সো এটা একটা ফ্লোট ডেটা টাইপ, ফ্লোট। স্ট্রিং দেখেছি, এটা হলো স্ট্রিং, এটা হলো যে স্ট্রিং। ওকে, এটা হলো স্ট্রিং, এটা হলো ইন্টিজার ডেটা টাইপ, ইন্ট, ইন্টিজার। ওকে, ইন্টিজার। আর এইটা হলো ফ্লোট ডেটা টাইপ। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইজ ইট ট্রু। ধরেন এরকম একটা ভ্যারিয়েবল দিলাম, ইজ ইট ট্রু ইকুয়ালস টু, আমি লিখছি ফলস, ফলস। সো এইটা হলো যে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপের ভিতরে হলো আমরা
ট্রু অথবা ফলস এই দুইটা ভ্যালুই পেয়ে যায়, ট্রু অথবা ফলস এই দুইটা ভ্যালুই থাকে। তো আমি খুব একটা ইনডেপথে এখনই যাচ্ছি না সময় স্বল্পতার কারণে। আমরা জাস্ট জানতে পারি যে চারটা নন প্রিমিটিভ ডেটা টাইপ থাকে: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এন্ড বুলিয়ান। ওকে, আচ্ছা। এরপরে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হলো আমরা কিভাবে কন্ডিশন লিখতে পারি পাইথনের ক্ষেত্রে। আমরা কিভাবে কন্ডিশন লিখতে পারি। ওকে, আহ একটু দাঁড়ান। আহ সো পাইথনের ক্ষেত্রে আমরা কিভাবে কন্ডিশন লিখবো? পাইথনের ক্ষেত্রে কন্ডিশন লিখতে গেলে আমাদেরকে যেটা দিয়ে শুরু করতে হবে, কন্ডিশন মানে কি, যদি এটা হয় তাহলে তাহলে এটা হবে, না হলে ইফ। এই কাজ করব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। ইফ দিয়ে শুরু করতে হবে। আমরা ইফ দিয়ে শুরু করব। এক্স্যাক্টলি, এলিফ হলো তখন আসবে যখন আমরা মাল্টিপল কন্ডিশন থাকবে, যখন আমাদের ক্ষেত্রে মাল্টিপল কন্ডিশন থাকবে তখন আমরা এলিফ ওয়ার্ডটা নিয়ে আসবো। বাট আমাদের কন্ডিশন শুরু করতে হবে অলওয়েজ ইফ ওয়ার্ডটা দিয়ে। ইফ এর পরে আমাদের কন্ডিশন লিখতে হবে। সো কন্ডিশন, যেমন ধরেন এখন কন্ডিশনটা কিভাবে লিখতে হয়, কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অপারেটর রয়েছে। কিরকম, আমি যদি বলি এখানে যেমন ধরেন গ্রেটার দেন, তারপরে লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, তারপরে লেস দেন ইকুয়াল, তারপরে ইকুয়াল ইকুয়াল, তারপরে নট ইকুয়াল, এই ধরনের অনেক অপারেটর রয়েছে যেগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। আম, আমি আমি দেখিয়ে দিলাম যে কিছু অপারেটর রয়েছে, এই অপারেটর রয়েছে, তাছাড়া আরো অনেক ধরনের অপারেটর থাকে। যেমন ধরেন ম্যাথমেটিক্যাল অপারেটরের ক্ষেত্রে তো প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টেরিক সিম্বল, ডিভিশনের জন্য যদি ফ্লোট ডিভিশন করি তাহলে একটা একটা সিঙ্গেল স্ল্যাশ, ডাবল স্ল্যাশ দিয়ে ইন্টিজার ডিভিশন করা হয়। ওকে, তো এরকম অনেক ধরনের অপারেটর আমাদের কাছে রয়েছে। আমাদের কন্ডিশন অনুযায়ী এক একটা অপারেটর ইউজ করতে হবে। ফর এক্সাম্পল আমি বললাম যে এখানে আমার যে নাম্বার ওয়ান আর নাম্বার টু ভ্যারিয়েবল রয়েছে, আমি এই দুটো থেকে দিয়ে জাস্ট একটা কন্ডিশন আপনাদেরকে দেখাই। মনে করেন নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু। তার মানে কি, আমার কন্ডিশনটা হচ্ছে যে যদি নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড় হয় তাহলে কোন একটা কাজ হবে, এবং কন্ডিশনের শেষে কিন্তু কোলনটা দিতে হবে। পাইথনের ক্ষেত্রে কোলন দিয়ে হলো আমরা ইনডেন্টেশন বা ব্লক ক্রিয়েট করি, কন্ডিশন ব্লক আমরা ক্রিয়েট করছি। এরকম কোলন আমরা লুপের ক্ষেত্রে ইউজ করব, ফাংশনের ক্ষেত্রে ইউজ করব। সো এই ধরনের কোলন দিয়ে আমরা ব্লক ক্রিয়েট করছি। কোলনের পরে তারপরে আমরা কাজ লিখবো। যেমন ধরেন আমি এখানে বললাম প্রিন্ট, জাস্ট প্রিন্ট করে আমি জাস্ট একটা মেসেজ দিচ্ছি, প্রিন্ট এই মেসেজটা দিই যে নাম্বার ওয়ান ভ্যারিয়েবল ইজ গ্রেটার, ইজ গ্রেটার, ওকে, গ্রেটার দেন নাম্বার টু বলে দিলাম। এখন কি হচ্ছে, আমি জাস্ট আমরা একটা কন্ডিশন লিখছি, ইফ এইটা হবে। এখন এটাও হতে পারে যে এল এলসে, যেমন ধরেন যদি এটা সত্য না হয় তাহলে এটা হবে। ধরো এইটার জন্য এলস একটা কিওয়ার্ড রয়েছে পাইথনের। এলস এর ক্ষেত্রে কোনো কন্ডিশন লেখার প্রয়োজন নেই। এলস মানেই হলো যে কোনো কন্ডিশন সত্য না হলে এলস এর কোডটা রান হবে। সো এলস আমি বলতে পারি যে নাম্বার ওয়ান ভ্যারিয়েবল ইজ লেস দেন নাম্বার টু, জাস্ট এটা বললাম। হতে পারে আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে, যে কেউ যে কোনো ভাবে কোডটা লিখতে পারে। ওকে, এখন আমরা তো দেখতেই পাচ্ছি নাম্বার ওয়ানের ভ্যালু রয়েছে 7, নাম্বার টু তে রয়েছে 3.1416, তাহলে কোনটা আসার কথা? নাম্বার ওয়ান ভ্যারিয়েবল ইজ গ্রেটার দেন নাম্বার টু, এটাই কিন্তু আসবে। আমরা দেখি, রান করে দেখি। দেখেন এই যে আমার কিন্তু আউটপুটে চলে আসলো নাম্বার ওয়ান ভ্যারিয়েবল ইজ গ্রেটার দেন নাম্বার টু, জাস্ট এই কথাটাই চলে আসলো। কারণ কি, আমার এই কন্ডিশনটা ট্রু হয়েছে, আমার নাম্বার ওয়ান ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন নাম্বার টু। দ্যাটস ওয়াই কন্ডিশনটা ট্রু হওয়াতে এই কোডটা রান করতে পেরেছে। তখন কিন্তু আর এলসে যাবে না। যদি কোনো একটা কন্ডিশন রান হয়ে যায়, অন্য একটা কন্ডিশন যদি ট্রু হয় এলস এর আগে, তাহলে আর এলস এর কোডটুকু রান হবে না। আর যদি কন্ডিশন মিথ্যা হয়, যেমন ধরেন আমি এখানে বললাম যে, এখানে ধরেন বললাম আহ 9, এত এত বড় একটা সংখ্যা দিলাম, তাহলে কি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যেটা নাম্বার টু অ্যাকচুয়ালি গ্রেটার। তাহলে এখন দেখি এখন কি কোড রান করবে। ওকে, এখন কিন্তু দেখতে পাচ্ছি এলস এর কোডটুকু রান করছে। এলসে কি বলা ছিল? নাম্বার ওয়ান ভ্যারিয়েবল ইজ লেস দেন নাম্বার টু। এক্স্যাক্টলি কিন্তু সেটাই বলছে, নাম্বার ওয়ান ভ্যারিয়েবল ইজ লেস দেন নাম্বার টু। সো এইভাবে আমরা
কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তাছাড়া যদি আমরা মাল্টিপল কন্ডিশন যদি চাই, তাহলে আমরা এলিফ কিওয়ার্ড দিয়ে মাল্টিপল কন্ডিশনও অ্যাড করতে পারি, চাইলে চাইলে যদি আমরা চাই। ওকে, আর যদি আমরা স্কিপ করতে চাই, পাস কিওয়ার্ড ইউজ করি। তো এইভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি পাইথনের কোডে। খুবই ইজি, খুবই ইজি, দেখলেই বুঝতে পারছেন। সিনট্যাক্স কিন্তু অনেক ইজি, অনেক ইজি। ইফ অ্যান্ড এলস দিয়ে খুব একটা কমপ্লিকেটেড নেই। শুধু একটু কিছু জিনিস মাথায় রাখতে হচ্ছে যে কি, কোন ওয়ার্ডটা দিয়ে কন্ডিশন শুরু করতে হয় বা কি কি থাকে কন্ডিশনের ক্ষেত্রে, এইটুকু জাস্ট একটু মনে রাখতে হয়। খুব একটা কমপ্লিকেটেড কিছুই নেই। ওকে, আমি এই জিনিসটাকে কমেন্ট করে রাখি। কমেন্ট করছি আমি হ্যাশ দিয়ে। যে কোনো লাইনের আগে হ্যাশ লিখলে এটা কমেন্ট হয়ে যায়। ওকে, পাইথনের ক্ষেত্রে কমেন্ট আমরা এইভাবে করতে পারি। সেকেন্ডে আমি আপনাদের কাছে যে জিনিসটা শেয়ার করব সেটা হলো যে ফাংশন কিভাবে আমরা শুরু করি, ফাংশন কিভাবে আমরা লিখি আমাদের পাইথনের কোডে। সো ফাংশন লেখার ক্ষেত্রে আমরা ডিইএফ, আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস বলি। ফাংশনের ক্ষেত্রে ফাংশনটাকে আগে বিল্ড করতে হয়, তারপরে ফাংশনটাকে কল করতে হয়। কোনোভাবে ফাংশনকে বিল্ড করা ছাড়া আগেই কল করতে পারবেন না, এক্ষেত্রে ইরর দিবে। যেমন ধরেন আমি আগে ফাংশন একটা বিল্ড করি, ধরেন ইনফো, ইনফো নামে একটা ফাংশন। তো আমি ডেফ দিয়ে আমি ফাংশনের লেখা শুরু করব। ডেফ কিওয়ার্ডটা মাস্ট ফাংশন লিখতে গেলে পাইথনে। তারপরে আমার ফাংশনের নাম দিলাম ইনফো, যেমন ধরেন আমার ফাংশন নাম জাস্ট ইনফো। তারপরে আমি এইভাবে ফার্স্ট প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটটা দিব। তারপরে ব্র্যাকেট ক্লোজ করার পরে কোলন। ওকে, ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার থাকতে পারে, প্যারামিটারের কনসেপ্টে আমি যাচ্ছি না, কজ ওটা গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। অলরেডি বুঝতে পারছেন যে কোড কিন্তু শেখা এতটা ইজি না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো ওই কনসেপ্টে আর গেলাম না। বেসিক পার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনারা আজকে যে টাস্কটা রয়েছে আপনাদের ওয়েবিনারে, সেই টাস্কটা যেন কমপ্লিট করতে আপনাদের খুব একটা হ্যাসেল না হয়। আচ্ছা, এই ইনফোতে কি করব? এই ইনফোতে আমি জাস্ট বলবো ওকে, আবারও প্রিন্টের সাহায্য নিলাম। প্রিন্টের সাহায্য নিয়ে আসবো বারবার, কারণ প্রিন্ট আমাদেরকে অনেক হেল্প করে শুরুতে ভিজুয়ালাইজ করতে। সো প্রিন্টের ভিতরে বললাম আই অ্যাম এ ফাংশন। ওকে, আই এম এ ফাংশন, জাস্ট এই কথাটা। এখন যদি দেখেন, আমি আমি মনে করলাম আমি কোড জানি না, শুধু এটুকু জানি প্রিন্ট লেখা থাকলে প্রিন্ট করবে, এটাই তো হওয়ার কথা। সো আমার উপরে কিছু কোড রয়েছে, এগুলো ওইটার সাথে রিলেটেড না, প্রিন্টের ভিতরে এই কথাটা আছে। তার মানে আমি যদি রান করি, আসার কথা, রান করলাম, প্রসেস ফিনিশড, মানে কি, কোড শেষ, বাট কোনো লেখা আসেনি, মানে আইএমএ ফাংশন লেখাটা আসেনি। কেউ কি বলতে পারবেন এটা কেন? ফাংশনকে কল করা হয়নি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ফাংশনকে আমরা বিল্ড করেছি, বাট ফাংশনকে কল করিনি। আপনারা যদি ফাংশনকে বিল্ড করার পরে ফাংশনকে যদি কল না করেন, তাহলে ওই ফাংশনের কাজটা হবে না, ওই ফাংশনের কাজটা সে করতে পারবে না। ফাংশনের ভিতর যে কাজটা আছে সেটা যদি আমাদেরকে এক্সিকিউট করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ফাংশনকে কল করতে হবে। এবং ফাংশনকে পাইথনে কিভাবে কল করব? ফাংশনের নাম দিয়ে, যেভাবে আমরা প্রতিটা যে কোনো জিনিসকে যেভাবে কল করে থাকি তার নাম অনুসারে, সেরকম ভাবে ফাংশনকেও আমরা কল করব ফাংশনের নাম অনুযায়ী। এখানে আমার ফাংশন নাম হচ্ছে ইনফো। শুধু ইনফো লিখলে হবে না, ফাংশনের সাথে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট একটা রয়েছে। সো এই ফার্স্ট ব্র্যাকেটটাও আমাদেরকে কল করার সময় দিতে হবে, তাহলে আমরা ফাংশনের ভিতরে যে কোডটা রয়েছে সেটাকে এক্সিকিউট করতে পারবো। ওকে, এইভাবে আমি হলো ফাংশনকে কল করলাম। আর ফাংশনকে বিল্ড করেছি এই যে ডেফ দিয়ে, এখানে উপরে ফাংশনকে বিল্ড করেছি। আর ফাংশনকে কল করেছি কিন্তু ফাংশনের এই ইন্ডেন্টেশনের বাইরে এসে। ইন্ডেন্টেশন কি জিনিস, এগুলো সব আমরা কিন্তু মাস্টারিং পাইথনে খুব ডিপলি আমরা ডিসকাস করব, খুব একটা বেশি কিছু না। ইন্ডেন্টেশন হলো যে আহ, একটু কোনো ব্লক ব্লকের ভিতরে কোডকে বোঝাতে এটা হেল্প করে। ওকে, সো এই যে ইনফো লিখলাম, ইনফো দিয়ে আমি ফাংশনকে কল করলাম। এখন যদি আমার পাইথনের ফাইলটাকে রান করি, এখন আমি দেখতে পাচ্ছি আই এম এ ফাংশন, এই লেখাটা এসেছে। ওকে, এবার যদি এবার যদি এমন হয়, কেউ কি আমাকে বলতে পারবেন যে যদি আমি ফাংশনের বিল্ডের আগে কল করি তাহলে কি আসতে পারে? এরর। ইরর। আচ্ছা, কি ধরনের ইরর আসবে? এনি আইডিয়া? যে কি ইরর আসবে? ইররের নামটা কি হবে? ওকে,
নো প্রবলেম। দেখি আমরা রান করি, রান করলেই বুঝতে পারবো। ওকে, দেখেন এখানে বলছে ইনফো ইজ নট ডিফাইন্ড, মানে ডেফিনেশন নাই। ইনফো নামে কোনো কিছু সে খুঁজে পাচ্ছে না, কিন্তু এটা রয়েছে পরে। তার কারণ হচ্ছে পাইথন লাইন বাই লাইন এক্সিকিউট করে। ওকে, অনেক ধরনের কথা রয়েছে। সো আমরা পাইথনের ফাংশন এবং কন্ডিশন দেখে নিলাম, যেগুলো অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে আজকের ওয়েবিনারে কনসেপ্ট, ওয়েবিনার যে টাস্ক রয়েছে সেটা কমপ্লিট করতে। সো হোপফুলি আপনারা কিছুটা কোড আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম। ওকে, এই রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কি আপনাদের কোনো কোশ্চেন আছে? আই নো আ- যে আমি অনেক কিছু দেখাতে পারিনি, অনেক আচ্ছা, কিছু। একটা কোশ্চেন আছে আমার। জি জি বলেন। আচ্ছা, এই যে ডিফাইন ইনফোর পরে যে প্রিন্ট, এগুলো মানে এরপরও যদি আমি আরো একটা জিনিস প্রিন্ট করতে চাই, তাহলে কি সেটা তো ইন্ডেন্টেশনের মধ্যেই তো হতে হবে নাকি? হ্যাঁ, যদি আপনি ফাংশনের ভিতরে রাখতে চান তাহলে ইন্ডেন্টেশনের ভিতরে হতে হবে। মানে এক্স্যাক্টলি। মানে যতগুলো আমি ডিসপ্লে করব কনসোলের মধ্যে, তাহলে সবগুলো মানে ইন্ডেন্টেশনের মধ্যে থাকতে হবে? হ্যাঁ, যদি আপনি ফাংশনের মাধ্যমে ওইটাকে প্রিন্ট করতে চান হ্যাঁ। তাহলে আপনাকে ইন্ডেন্টেশন রুল ফলো করে ইন্ডেন্টেড ওয়েতে লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আই হোপ সো আপনাদের আজকে টাস্ক যেটা থাকবে সেটা কমপ্লিট করতে সুবিধা হবে। তাছাড়া আমাদের সাথে মারুফ ভাইয়া রয়েছেন, যিনি আপনাদেরকে পাইথনের যে ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো রয়েছে সেই বিষয়ে উনি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন। ওনার এত বছরের অভিজ্ঞতার আলোকে আপনারা তার কাছ থেকে অনেক ইনফরমেশন নিতে পারবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আমার আমি হয়তো আপনাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারলাম, হোপসো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।